আমাদের আজকের যে আলোচনার বিষয়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে এখন মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের বক্তা হিসেবে না থাকতে পারলেই ভালো হতো। কারণ এ ব্যাপারে যিনি সবচেয়ে অধিকারী পুরুষ, এই বিষয়টা নিয়ে যার চর্চার ক্ষেত্র অত্যন্ত ব্যাপক, বিস্তৃত এবং গভীর, তিনি অবশ্যই আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর শিবাজী প্রতিম বসু। তিনি নিজেই বলেছেন এবং আমারও জানা ছিল যে এটা তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজের বিষয় এবং এ নিয়ে তার বই রয়েছে যেটি অত্যন্ত উল্লেখযোগ্য। কিন্তু শুধু তিনি যে অসাধারণ ভাবে বিষয়টিকে বিশ্লেষণ করে দিয়েছেন আমাদের সামনে তা নয়, পরবর্তীকালে যারা এ নিয়ে আলোচনা করলেন তার মধ্যে বাংলার বিভাগীয় প্রধান ডক্টর সরোজ কুমার পান এবং আমাদের ভ্রাতৃপ্রতিম অধ্যাপক প্রফেসর বাণীরঞ্জন দে, সবাই মিলে এত ভালো আলোচনা করেছেন বিষয়টার উপরে, এত বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন যে আমি মুগ্ধ হয়েছি এবং সেই সঙ্গে একটু ভয়ও পেয়েছি। কারণ আর একটা মুশকিলও থাকে এই যে যাকে পরে বলতে হয় তার একটা তো অসুবিধে থাকে, কারণ আগে যারা থাকে তারা সব ভালো ভালো কথাগুলো বলে নেওয়ার চেষ্টা করেন, ফলে পরবর্তী বক্তা আর একটু মুশকিলই হয়। যাই হোক, কিন্তু দায়বদ্ধ, সেজন্যই খানিকটা মরিয়া হয়েই এগোনোর চেষ্টা করতে হবে। আমি সেই চেষ্টাটা করছি আপাতত। এখন রবীন্দ্রনাথের আমরা বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বদেশ ভাবনা ও রাষ্ট্র ভাবনা। এর পার্থক্য মাননীয় উপাচার্য থেকে, আমাদের বিভাগীয় প্রধান থেকে, প্রফেসর বাণীরঞ্জন থেকে সবাই অত্যন্ত ভালোভাবে করেছেন। ফলে সেই ব্যাখ্যার আর নতুন করে কোনো প্রয়োজন নেই। কিন্তু তবু হয়তো আমার এই আলোচনার মধ্যে কোথাও পুনরাবর্তন ঘটে যাবে, সেটা খুবই স্বাভাবিক, কারণ বিষয়টা যেহেতু একই। রবীন্দ্রনাথ বহুবার প্রত্যয়ের সঙ্গে কথা ঘোষণা করেছেন যে তার একটি মাত্র পরিচয়, তিনি কবি মাত্র। কিন্তু কবি যেহেতু সামাজিক জীব, যেহেতু তিনিও নির্দিষ্ট দেশকালের ফসল, তাই তাকেও অনিবার্যভাবে অংশীদার হতে হয় জগৎ ও জীবন সম্পর্কিত বিচিত্র ভাবনার। রবীন্দ্রনাথ অবশ্যই তার ব্যতিক্রম নন, বরং একথা হয়তো বলা যায় যে তার সমসাময়িক কবি সাহিত্যিকদের তুলনায়, এই তুলনায় মানে আমি কেবলমাত্র বাংলা বা ভারতবর্ষের কথা ভাবছি না, আমি সমগ্র বিশ্বের কথাই ভাবছি, এসব বিষয়ে তিনি অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে আগ্রহী বা সংশ্লিষ্ট। জগৎ ও জীবন সম্পর্কিত মানে বলা যায় তথা দেশকাল সম্পর্কিত রবীন্দ্রনাথের যে বিচিত্র ভাবনা, তারই একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার এই স্বদেশ ও রাষ্ট্র ভাবনা। রবীন্দ্রনাথ যে কালে জন্মেছিলেন তা ভারত ইতিহাসের দিক থেকে একটা যুগসন্ধি, একথা বলা যেতেই পারে, এতে কোনো ভুল হয় না বোধহয়। 1857 সিপাহী বিদ্রোহের মাত্র 4 বছর পরে কবির জন্ম হয়েছিল এবং সিপাহী বিদ্রোহের আগে ভারতে ইংরেজ শাসনের 100 বছর পূর্ণ হয়ে গেছে। ফলে ঔপনিবেশিক শাসনের রূপ এবং স্বরূপ এই উভয় সম্পর্কেই ভারতীয়রা যথেষ্ট অবহিত ছিলেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে ক্ষোভ এবং হতাশা ক্রমশ পুঞ্জীভূত হচ্ছিল দেশীয় মানুষের মনে। তবু তারই মধ্যে কোথাও কোথাও ছিল ইংরেজ শাসনের ভালো দিকগুলিকে গ্রহণের একটা প্রবণতা। এ সম্পর্কে রবীন্দ্রনাথ তার যে মাই রেমিনিসেন্স
এই মাই নেভারেসেন্সটা আমরা সবাই জানি যে এটা জীবন স্মৃতির ইংরেজি অনুবাদ, কিন্তু ঠিক এক্স্যাক্টলি এই আইডিয়াটা ওখানে নেই বলেই আমি ইংরেজি সাহায্যটা গ্রহণ করলাম, অনুবাদটা সাহায্য গ্রহণ করলাম। সেটা রবীন্দ্রনাথেরই করা অনুবাদ। মাই রেমিনিসেন্সে তিনি বললেন, when I was young we were all full of admiration for Europe with its high civilization and its vast scientific progress, and especially for England, which has brought this knowledge to our own doors. কিন্তু এই যে আলো, এই আলোর নেপথ্যে যে কালোর রেখা ক্রমশ ঘন হয়ে উঠছিল, তার প্রত্যক্ষ পরিচয় আছে রবীন্দ্রনাথেরই পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি চিঠিতে। আমাদের এই কথায় জানা আছে যে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন। ওই ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে 1852 সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি থেকে বোঝা যায় ভারতবাসীর বা আমাদের দেশের মানুষের অসন্তোষের কথাটা। তিনি লিখছেন, they মানে ইন্ডিয়ানস have not profited by their connection with Great Britain to the extent which they had a right to look on. কালের বিচারে কিন্তু এই ঘটনাটা সিপাহী বিদ্রোহের 5 বছর আগে। সিপাহী বিদ্রোহকে তাই শুধুমাত্র একটা গুজবজনিত বিদ্রোহ বলা যাবে না, তার নেপথ্যে আমাদের ভাবতেই হয় যে দেশকালের নিজস্ব প্রভাব ছিল। সেজন্যই ঐতিহাসিকেরা খুব সঙ্গত কারণে সিপাহী বিদ্রোহকেই স্বাধীনতা স্পৃহার প্রথম প্রত্যক্ষ প্রকাশ বলে মনে করেছিলেন। স্বদেশের পরাধীনতার জন্য বেদনা বা স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা কিংবা ইংরেজ বিরোধিতার সুর যে কেবল ওই ইংরেজ বিরোধীদের মধ্যেই দেখা গিয়েছিল তা নয়, যারা যথেষ্ট ইংরেজ প্রেমী বলে পরিচিত ছিলেন, ইংরেজ বান্ধব বলে পরিচিত ছিলেন, তাদের মধ্যেও তার যথেষ্ট আভাস ছিল। সেটাও আমরা পেয়ে যাব রবীন্দ্রনাথের ঠাকুরদার কাছ থেকে। রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার সঙ্গে আমরা জানি যে ইংরেজদের কি গভীর ঘনিষ্ঠতা ছিল, বন্ধুত্ব ছিল। তাকে তো প্রিন্স উপাধি দেওয়া হয়েছিল, রানী এলিজাবেথের সঙ্গে তিনি দেখাও করেছিলেন, এসব আমরা জানি। কিন্তু তার জীবনীকা কিং ব্লেয়ার 1846 সালে যে জীবনী লিখেছিলেন, যা একটা সংস্করণ হয়েছিল 1976 সালে, তারপরে আর পাওয়া যায় না। যাই হোক, সেই জীবনীতে, তার অন্যতম জীবনীকার, সেই জীবনীকার তিনি বলছেন তার সম্পর্কে, দ্বারকানাথ সম্পর্কে বলছেন যে ব্রিটিশদের প্রতি তার কিরকম মনোভাব ছিল সেইটা বলছেন। At bottom, however, he believed that the East India Company had exploited and robbed his people. কথাগুলো খেয়াল করতে হয় আমাদের, exploited and robbed his people. On the other hand, he knew that in the contemporary world, the British alone could provide the best possible government for India. দ্বারকানাথের এই যে ধারণা, এই ধারণাটা আমরা দেখবো যে প্রায় হুবহু মিলে যায় রবীন্দ্রনাথের সঙ্গে। ইংরেজদেরকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের মধ্যেও ছিল এই ডাইকটমি। ইংরেজদের সদর্থক দিকের তিনি যেমন প্রশংসা করেছেন নানা ক্ষেত্রে, তিনি তাদের নগর্থক দিকের নিন্দাও করেছেন তীব্রভাবে, এবং অবশ্যই তার পরিমাণ অত্যন্ত বেশি। এবং একথা বললে সম্ভবত ভুল বলা হবে না যে ঔপনিবেশিক শাসক হিসেবে ইংরেজদের উৎপীড়ন ও শোষণ যত বেড়েছে, রবীন্দ্রনাথের ইংরেজ বিরোধিতার মাত্রাও তত বেড়েছে। তার পরিচয় স্পষ্ট হয়ে আছে তার অজস্র রচনায়, এবং বোধ করি তার চূড়ান্ত বিস্ফোরণ তার জীবনের একেবারে শেষ পর্বে, জীবনের শেষ সোপানে দাঁড়ানো রবীন্দ্রনাথের যে সভ্যতার সংকট, তাতে আমরা তার পরিচয় পেয়ে যাই। যাই হোক, সেই আলোচনায় না গিয়ে, মানে রবীন্দ্রনাথের যে ইংরেজ বিরোধিতার সুর, ইংরেজ বিরোধিতার যে সুর, সেই ইংরেজ বিরোধিতার সুর কত ব্যাপক ছিল এবং কত প্রবল ছিল, তার পরিচয় আমরা বললাম যে অজস্র রচনায় স্পষ্ট হয়ে আছে। আমরা সেই আলোচনায় যেতে চাইছি না, কারণ সেটা অত্যন্ত ব্যাপক, এবং শ্রদ্ধেয় বাণীবাবু বা সরোজবাবুরা
এবং মাননীয় উপাচার্য তার অনেকটাই আলোচনা করেছেন। আমি শুধু একটা ছোট্ট সংখ্যার উল্লেখ করি, সংখ্যা তত্ত্বের একটুখানি আশ্রয় নিই। আমরা যে বইটির কথা আগে আলোচনা করেছেন, উল্লেখ করেছেন আমাদের শ্রদ্ধেয় সরোজ কুমার পান, শচীন সেনের সেই দ্য পলিটিক্যাল থট অফ রবীন্দ্রনাথ গ্রন্থের পরিশিষ্টে আমরা যারা দেখেছি সবাই জানি যে পরিশিষ্টে একটি তালিকা দেওয়া আছে, অর্থাৎ রবীন্দ্রনাথের রাজনৈতিক রচনা সংক্রান্ত একটি তালিকা। এই তালিকাটি করে দিয়েছিলেন পুলিন বিহারী সেন, শ্রদ্ধেয় পুলিন বিহারী সেন, রবীন্দ্র গবেষক, প্রখ্যাত রবীন্দ্র গবেষক। এই প্রসঙ্গে অবশ্যই একটু বলার আছে যে আসলে রবীন্দ্রনাথ সংক্রান্ত শচীন্দ্রনাথ সেনের যে প্রথম বইটি দ্য পলিটিক্যাল ফিলোসফি অফ রবীন্দ্রনাথ, যেটা 1829-এ প্রকাশিত হয়েছিল, তার ভূমিকা লিখেছিলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী সেই ভূমিকাতে বলেছিলেন যে রবীন্দ্রনাথের রাজনৈতিক রচনাবলীর কোন সংকলন এ পর্যন্ত প্রকাশিত হয়নি। 1929-এ তিনি সে কথাটা বলেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে যখন 1947-এ শচীন সেনের দ্বিতীয় বইটা বেরোয়, অর্থাৎ দ্য পলিটিক্যাল থট অফ রবীন্দ্রনাথ, তাতে তিনি চাইলেন রবীন্দ্রনাথের রাজনৈতিক রচনাবলীর অন্তত একটা তালিকা দেওয়ার জন্য, এবং সেই জন্য অনুরোধ করেছিলেন পুলিন বিহারী সেনকে, এবং শ্রদ্ধেয় পুলিন বিহারী সেন সেটা তৈরি করে দিয়েছিলেন। সেই তালিকার থেকে মোটামুটি ভাবে আমরা দেখি আশ্চর্য যে প্রায় 300 রচনা রবীন্দ্রনাথের রয়েছে, যা ওখানে পুলিন বিহারী সেন উল্লেখ করেছেন, রাজনৈতিক আলোচনা সংক্রান্ত রচনা। এবং তার মধ্যে চিঠিপত্র থেকে, গ্রন্থ থেকে, প্রবন্ধ থেকে, সাহিত্যকর্ম থেকে সবই উল্লেখ রয়েছে। আমি শুধু আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটা কথা বলি, ব্যাপারটার মধ্যে তিনি 5টা সাহিত্য গ্রন্থের উল্লেখ করেছেন রবীন্দ্রনাথের, 3টে উপন্যাস যার মধ্যে অবশ্যই গোড়া আছে, আর 5টা নাটকের উল্লেখ করেছেন। কিন্তু এই যে শ্রদ্ধেয় বাণীবাবু যেমন কবিতার কথা উল্লেখ করলেন, অবশ্যই প্রচুর কবিতায়, নৈবেদ্যের কবিতায়, এমনকি চিত্রার কবিতায়, পরবর্তীকালে বলাকার কবিতায়, আর নবজাতকের কবিতায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা দুটো কাব্য, এসবগুলোর কোনো উল্লেখ কেন করেননি ওখানে পুলিন বিহারী সেন আমি জানা, কিন্তু অবশ্যই তো করা উচিত ছিল, এসব তিনি করেননি। যাই হোক, রবীন্দ্রনাথের এই যে রাজনৈতিক চিন্তা তা শুধু দৈশিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, সেটা বাণীবাবু বললেন যে বিশ্বের ক্ষেত্রে প্রসারিত হয়ে গিয়েছিল। সত্যি তাই, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার ব্যাপক প্রসার ঘটেছিল। এবং এই কথাটা আমাদের সবারই জানা যে সমকালীন বিশ্ব রাজনীতিতে রবীন্দ্রনাথ নানা কারণে হয়ে উঠেছিলেন এক অপরিহার্য ব্যক্তিত্ব। কিন্তু পুলিন বিহারী সেন, আমরা যে বললাম যে তালিকাটা করেছেন, সেখানে এই সবগুলো দিককে ধরে দেওয়ার চেষ্টা করেননি। যাই হোক, রবীন্দ্রনাথের এই স্বদেশ চিন্তার অনুষঙ্গেই যেন বিধৃত হয়ে আছে তার রাজনৈতিক চিন্তা। উভয়ের সম্পর্ক, মানে এই যে স্বদেশ রাজনৈতিক চিন্তা, এর সম্পর্ক যেন অনেকটা দ্বৈত হয়েও অদ্বৈত, বাইনারি অপোজিশনের মতো একটির সূত্রে বা প্রতিক্রিয়ায় অনিবার্যভাবে উঠে আসে অন্যটি। এই স্বদেশ চিন্তার প্রথম বাহ্যিক প্রকাশ যদি হয়ে থাকে তার 13 বছর 9 মাস বয়সে হিন্দু মেলার প্রথম অধিবেশনে পঠিত ভারতবর্ষের উপর লিখিত কবিতা, যার কথা উল্লেখ করেছেন মাননীয় উপাচার্য। তবে সমাপ্তি মৃত্যুর মাত্র 2 মাস আগে, অর্থাৎ 5ই জুন 1941 তিনি মিস রাতবন যে খোলা চিঠি লিখেছিলেন আমরা জানি ভারতবর্ষীয়দের উদ্দেশ্যে, বিশেষ করে তাতে আক্রমণ করেছিলেন জওহরলাল নেহরুকে, সেই মিস রাতবনকে লেখা চিঠিতে রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তার মতো স্বদেশ চিন্তার প্রকাশও ব্যক্ত হয়েছে তার অজস্র রচনা, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য, সবাই উল্লেখ করেছেন, আত্মশক্তি, ভারতবর্ষ, স্বদেশ, সমাজ, সমবায় নীতি, পল্লী প্রকৃতি, এসব গ্রন্থ। তা নিয়ে বিস্তৃত আলোচনার সুযোগ এখানে নেই এবং আমরা সেদিকে এগোতেও চাইছি না। আমরা শুধু কবির স্বদেশ ভাবনার কয়েকটি মূল সূত্রকেই চিহ্নিত করার চেষ্টা করি এখানে, যার কয়েকটি আমার আগেই শ্রদ্ধেয় বাণীবাবু করেছেন। সেই একেবারেই সূত্র আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি। তার প্রথমটাকেই বলা যায় আত্মশক্তির জাগরণ, 2 স্বাবলম্বিতা বা আত্মনির্ভরতা, 3 আত্মবিকাশের সাধনা, আর দেশীয় ঐতিহ্যের অনুসরণ ও নবীনের সঙ্গে তার সমন্বয়, 5 আত্মমর্যাদার উৎকর্ষ সাধন, এবং 6
প্রীতিময় ঐক্য স্থাপন। এই সূত্রগুলোকেই আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তার এই যে স্বদেশমূলক রচনাবলী তার একটা পরিচয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। মানে এগুলির গভীরেই নিহত আছে কবির স্বদেশের যথার্থ কল্যাণ ভাবনার সামগ্রিক রূপ। হিন্দু মুসলমানের ঐক্য ভাবনা থেকে শুরু করে কৃষি ভাবনা, শিক্ষা ভাবনা, পল্লী উন্নয়ন ভাবনা, সমবায় ভাবনা প্রভৃতি দৈশিক মঙ্গলের সর্বতোমুখী চিন্তা হিসেবের মধ্যে ব্যক্ত হয়ে আছে। আমরা শুধু রাজা প্রজা গ্রন্থের যে খুব বিখ্যাত প্রবন্ধ, বেশ বড় প্রবন্ধ পথ ও পাথেয়, তার থেকে কবির উদাত্ত আহ্বানটুকু স্মরণ করি এ প্রসঙ্গে। কবি সেখানে বলছেন, আমাদের দেশবাসীকে আহ্বান জানিয়ে বলছেন, আষাঢ়ের দিনে আকাশের মেঘ যেমন করিয়া প্রচুর ধারাবর্ষণে তাপ শুষ্ক তৃষ্ণাতুর মাটির উপরে নামিয়া আসে, তেমনি করিয়া দেশের সকল জাতির সকলের মাঝখানে নামিয়া এসো। নানা দিগবিমুখী, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, নানা দিগবিমুখী মঙ্গল চেষ্টার বৃহৎ জালে স্বদেশকে সর্বপ্রকারে বাঁধিয়া ফেলো, কর্মক্ষেত্রকে বিস্তৃত করো, এমন উদার করিয়া বিস্তৃত করো যে দেশের উচ্চ নিচ, হিন্দু মুসলমান ও খ্রিস্টান সকলেই যেখানে সমবেত হইয়া হৃদয়ের সহিত হৃদয়, চেষ্টার সহিত চেষ্টা সম্মিলিত করিতে পারে। এবং এই প্রসঙ্গেই বলা ভালো, কবি আমাদের সতর্কও করে দিয়েছেন। তিনি বলেছেন যে শত্রুতা বুদ্ধিকে অহরাত্র কেবলই বাইরের দিকে উদ্যত করিয়া রাখিবার জন্য উত্তেজনার আগুনে, অগ্নিতে নিজের সমস্ত সঞ্চিত সম্বলকে যেন আমরা আহুতি না দিই। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হয় যে রবীন্দ্রনাথ কোন অর্থেই তো রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্রতত্ত্ববিদ নন। মানে অ্যারিস্টটল কিংবা ম্যাকিয়াভেলি কিংবা হবস, লক, কান্ট, হেগেল, রুশো বা মার্কসের মতো রাষ্ট্রের উদ্ভব, বিকাশ বা স্বরূপ প্রভৃতি নিয়ে কোনো আলোচনা তিনি করেননি। তবে একথা ঠিক যে পৃথিবীর, আমরা জানি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছিলেন তিনি। 5টা মহাদেশের মধ্যে 4টে মহাদেশের অজস্র জায়গায় তিনি গিয়েছিলেন। 5টা মহাদেশ মানে আমাদের সময়কার 5টা মহাদেশ বললাম, এখনকার যে আন্টার্কটিকা এসব, এই দুটো নয়। তা সেই 5টা মহাদেশের তিনি 4টে মহাদেশেই গিয়েছিলেন এবং তার যে বিস্তৃত ভ্রমণ, তার ইতিহাস আমরা জানি সবাই। তা সেখানে তিনি এই যে গিয়েছিলেন, এই যাওয়ার সূত্রে, ভ্রমণের সূত্রে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম শাসন ব্যবস্থা, যেমন রাজতন্ত্র, গণতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, সাম্যবাদী শাসন ব্যবস্থা, পুঁজিবাদী শাসন ব্যবস্থা, এইসব বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা তিনি প্রত্যক্ষ করেছিলেন। সেই সঙ্গে তার অভিজ্ঞতায় গভীরভাবে যুক্ত হয়েছিল স্বদেশের উপনিবেশবাদী শাসন ব্যবস্থার ধারা, যেটা অনেকেই উল্লেখ করলেন আমার আগে। একথা বললে হয়তো ভুল বলা হবে না যে কবির রাষ্ট্রভাবনা মূলত, মানে সবচেয়ে বেশি আবর্তিত হয়েছে এই উপনিবেশবাদী রাষ্ট্রভাবনাকে ঘিরে। আসলে সমসাময়িক বিশ্বে রবীন্দ্রনাথ, সমসাময়িক বিশ্বের ইতিহাস থেকে রবীন্দ্রনাথ জেনেছিলেন যে কিভাবে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, জার্মানি, পর্তুগালের মতো বিভিন্ন ইউরোপীয় উপনিবেশবাদী দেশ কি লোলুপতায় এশিয়া ও আফ্রিকায় তাদের উপনিবেশ বিস্তার করেছিল। আমরা সবাই জানি যে বুয়র যুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ, তার নেপথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল এই উপনিবেশ দখল। কবি বলছেন এই প্রসঙ্গে অসাধারণ একটা উপমা ব্যবহার করে, বলছেন তার নিজের কথায়, এইসব উপনিবেশবাদী দেশ সমগ্র আফ্রিকাকে নিজেদের মধ্যে মাছের টুকরোর মতো কেটে কেটে ভাগ করে নিয়েছে। এবং ইউরোপের, এটা আমরা জানি, রবীন্দ্রনাথ বলেননি কিন্তু আমাদের অভিজ্ঞতায় জানা আছে যে ইউরোপের দেশও কিন্তু এর হাত থেকে অব্যাহতি পায়নি। আমরা সবাই জানি যে আয়ারল্যান্ড তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। মাননীয় উপাচার্য সাফা আন্দোলনের কথা উল্লেখ করেছেন। আয়ারল্যান্ড তার সবচেয়ে বড় দৃষ্টান্ত, যা 1921 সাল পর্যন্ত ইংল্যান্ডের উপনিবেশ হিসেবেই ছিল। এই সবেরই বিচিত্র ও বহুমাত্রিক প্রকাশ ঘটেছে তার বিভিন্ন রচনায়। পলিটিক্যাল থিওরিস্ট না হলেও রবীন্দ্রনাথ কিন্তু মনে রাখতে হবে আমাদের যে তিনি ওয়ান অফ দ্য গ্রেট পলিটিক্যাল থিঙ্কার্স অফ দ্য ওয়ার্ল্ড।
রবীন্দ্রনাথের রাষ্ট্র ভাবনা বলতে মূলত তার রাজনৈতিক ভাবনাকেই বোঝানো হয়ে থাকে। শচীন সেন যে বইটার কথা আমরা উল্লেখ করলাম বা শ্রদ্ধেয় ডক্টর সরোজ পান আগেই উল্লেখ করেছেন, শচীন সেন 1929 সালে যে বইটি লিখেছিলেন দ্য পলিটিক্যাল ফিলসফি অফ রবীন্দ্রনাথ নামে, সেই গ্রন্থটি অনেকটা পরিমার্জিত এবং পরিমাণ বর্ধিত করে তিনি প্রকাশ করেন 1947 সালে। তখন বইটার নাম একটু বদলে দেন, সেটার নাম হয় পলিটিক্যাল থট অফ রবীন্দ্রনাথ নাম। তা এই নামকরণটা থেকেই বোঝা যায় যে এখানে তিনি রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তা ভাবনা সম্পর্কেই আলোচনা করতে চেয়েছেন। কবির প্রয়াণ ঘটে 1941 সালে এবং 1941 সালে তার প্রয়াণ ঘটে বলেই তার আগে তার ওই গ্রন্থটি মানে দ্বিতীয় গ্রন্থটি শচীন সেনের পড়া সম্ভব হয়নি। কিন্তু প্রথম গ্রন্থটির অনুষঙ্গেই তিনি একটি প্রবন্ধ রচনা করেছিলেন, যেটির কথা শ্রদ্ধেয় বাণীরঞ্জন উল্লেখ করেছেন বা মাননীয় উপাচার্য উল্লেখ করেছেন তার আগে। ওই রবীন্দ্রনাথের কালান্তর গ্রন্থ, সেই কালান্তর গ্রন্থে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত বলে একটি প্রবন্ধ রয়েছে। এই যে রাষ্ট্রনৈতিক মত কথাটা একটু খেয়াল করে দেখতে হয় আমাদের, যেটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রয়েছে। এই উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখার কারণটা হচ্ছে যে তিনি ওই পলিটিক্যাল ফিলসফি অফ রবীন্দ্রনাথ বইটির নামের বাংলা অনুবাদই করেছেন, মানে গ্রন্থ নামের বাংলা অনুবাদ করেছেন বলেই তিনি এটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছেন। তার মানে বোঝাই যাচ্ছে যে তারা রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত বলতে বা রবীন্দ্রনাথ নিজেও রাষ্ট্রনৈতিক মত বলতে তিনি রাজনৈতিক মতামতকেই বোঝাতে চেয়েছেন। এই যে রাজনৈতিক ধ্যান ধারণা, সেটা তো আমরা আগেই বললাম যে রবীন্দ্রনাথের সমস্ত অনেক রচনাতেই ছড়িয়ে রয়েছে এবং আমরা এটাও বললাম যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সূত্রে তিনি বিভিন্ন রকম রাষ্ট্রিক ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছিলেন। রবীন্দ্রনাথের যে রাজনৈতিক আলোচনা তা রাষ্ট্রতাত্ত্বিক আলোচনার সঙ্গে, মানে যেটাকে আমরা একদম থিওরিটিক্যালি ভাবতে পারি, তার সঙ্গে খুব সম্পৃক্ত নয়, আবার তার থেকে একেবারে বিযুক্ত নয়। রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক ভাবনা যেখানে রাষ্ট্রতত্ত্বের দিকে সামান্য ঝুঁকে আছে, সেটা হলো দেশ ও রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্র সমাজের সম্পর্ক, রাষ্ট্র নেশনের সম্পর্ক, রাষ্ট্রের উদ্দেশ্য ও রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার দিক। বলার অপেক্ষা রাখে না যে রবীন্দ্রনাথের ধারণা রাষ্ট্রের উদ্দেশ্য হবে জনকল্যাণমুখী, যেটা আমাদের শ্রদ্ধেয় সরোজবাবু বা বাণীবাবু উল্লেখ করেছেন মানবতামুখী বা মানবতাবাদী। আমরা জানি যে জন স্টুয়ার্ট মিল, দার্শনিক জন স্টুয়ার্ট মিল কিংবা পলিটিক্যাল তাত্ত্বিক টি.এইচ. গ্রিন কিংবা এল.টি. হবহাউস, এদের মতো রাষ্ট্রতাত্ত্বিকেরা যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলেন, কবির ধারণা অনেকটা তারই সমান্তরাল। কারণ এদের ধারণার সঙ্গে অনেকটা মিল আমরা লক্ষ্য করতে পারি। সেই জন্যই প্রাচীন ভারতের রাজা জনক, এই ওয়েলফেয়ার স্টেটের অনুষঙ্গে প্রাচীন ভারতের রাজা জনক ও তার রাজ্য শাসন প্রণালী কবির কাছে এক মহৎ দৃষ্টান্ত। এখানে বলা অপ্রাসঙ্গিক হবে না যে রবীন্দ্রনাথের রাজভাবনা মূলত কেন্দ্রিত হয়েছে দু ধরনের রাজাকে ঘিরে। এক ধরনের রাজা হলেন ঔপনিবেশিক রাজা, তার রাজ্য শাসন প্রক্রিয়ার সঙ্গে কলোনিয়ালিজমের পাশাপাশি যুক্ত হয়ে আছে একনায়কতান্ত্রিকতা কিংবা ফ্যাসিবাদী ধ্যান ধারণা কিংবা আগ্রাসনবাদী ধ্যান ধারণা কিংবা পুঁজিবাদী ধ্যান ধারণা। শারদোৎসব নাটকের যে রাজা সোমপাল বা মুক্তধারা নাটকের যে রাজা রণজিৎ বা রক্তকরবী নাটকের যে রাজা মকররাজ, এরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আরেক ধরনের রাজা হলেন ওই আমাদের জনক রাজা মিথিলার রাজার উত্তরসূরি। তাদের প্রকাশ আমরা তার সাহিত্যে লক্ষ্য করি, যেমন ওই রাজা নাটকে কিংবা শারদোৎসবেরই বিজয়াদিত্য চরিত্রে উনিও রাজা, মুক্তধারা নাটকের রাজা বিশ্বজিৎ বা বিসর্জন নাটকের রাজা গোবিন্দমাণিক্য, এরা হলেন তারই উত্তরসূরি, মানে জনকের উত্তরসূরি। রাষ্ট্রতত্ত্বে, বিশেষ করে পশ্চিমী রাষ্ট্রতত্ত্বে, যাকে স্টেট বা রাষ্ট্র বলা হয়, রবীন্দ্রনাথের কাছে তা হলো দেশ। যদি এই অর্থোলজি তিনি সবসময় ধারণ করে রেখেছেন তা না, মাঝে মাঝে বদলে গিয়েছে, কিন্তু আপাতত যেটা তিনি বলতে চেয়েছেন আমরা তার থেকে এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। রবীন্দ্রনাথের কাছে তা হলো মোটামুটি ভাবে দেশ। কথাটা সে উদ্ধৃতি চিহ্নের মধ্যে ব্যবহার করতে চাই, কিন্তু তার দেশ ভাবনা তার স্বদেশ ভাবনার থেকে, অর্থাৎ তার রাষ্ট্র ভাবনা তার স্বদেশ ভাবনার থেকে পৃথক।
শ্রদ্ধেয় বাণীরঞ্জন সেটা যথেষ্ট ভালোভাবেই বলেছেন। কবির এই ধারণা স্পষ্ট হয়ে যায় তার ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধ থেকে। সেখানে তিনি দেশের ইতিহাস ও স্বদেশের ইতিহাস প্রসঙ্গে, মানে রাষ্ট্রের ইতিহাস ও স্বদেশের ইতিহাস প্রসঙ্গে বলেন, যে সকল দেশ ভাগ্যবান তারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজিয়া পায়। আমাদের ঠিক তাহার উল্টা, দেশের ইতিহাসই আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। দেশ বা রাষ্ট্র বলতে কি বোঝায় তার মোটামুটি একটা ধারণা আমাদের সবারই রয়েছে। একটা নির্দিষ্ট ভূখণ্ড, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, একটা সরকার বা প্রশাসক যারা আইন তৈরি করে এবং আইন প্রয়োগ করে, মানে ল মেকিং এবং ল এনফোর্সিং এজেন্সি, এবং একটি নির্দিষ্ট রাষ্ট্রিক প্রতীক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, তার কথা আমরা অনেকেই জানি, জোসেফ রাজ, তার যে বিখ্যাত বই আমরা সেটাও সবাই জানি, দ্য মোরালিটি অফ দ্য ফ্রিডম 1986-এ পাবলিশ হয়েছিল। সেই বইতে রাষ্ট্রের তিনি যে সংজ্ঞা দিয়েছেন আমি একটুখানি সবার জন্য উল্লেখ করি, যারা জানেন না তাদের জন্য। The state is the political organization of a society. Its government, the agent through which it acts, and the law, the vehicle through which of its power is exercised. কিন্তু রবীন্দ্রনাথ যে স্বদেশের কথা ভাবেন তাতে নির্দিষ্ট ভূখণ্ড বা নির্দিষ্ট জনগোষ্ঠীর স্বীকৃতি থাকলেও তা কোনো প্রতীককে স্বীকার করে না, বা তা কোনো সরকার বা গভর্নমেন্টকে সেভাবে স্বীকার করে না। সেভাবে স্বীকার করে না এই কথাটা বলছি এই কারণে যে সে কোনো গভর্নমেন্টকে অস্বীকার করে না, কিন্তু তাকে দেখে, ব্যাপারটা আমাদের একটুখানি ভাবতে হয়, সেই সরকারকে কবি দেখার চেষ্টা করেন বা কবি দেখেন স্বদেশের বহিস্থ শক্তি হিসেবে, তার অন্তঃসূত শক্তি হিসেবে নয়। অর্থাৎ আমরা একটা উপমার সাহায্যে বলতে পারি যে স্বদেশ যদি একটা বৃত্ত বা সার্কেল হয়, তবে সরকার বা গভর্নমেন্ট তার ট্যানজেন্ট, সে সংলগ্ন কিন্তু অভ্যন্তরলগ্ন নয়, বহির্লগ্ন বা বহিস্থ। রবীন্দ্রনাথের আত্মশক্তি গ্রন্থের ভাষায় উদ্ধৃতি চিহ্নের মধ্যে, আমাদের দেশে সরকার বাহাদুর সমাজের কেহই নন, সরকার সমাজের বাহিরে, উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথ স্বদেশ বলতে বোঝান বিশেষ ভূখণ্ডের একটি বিশেষ মানব গোষ্ঠীর অন্তর্নিহিত বৈশিষ্ট্যকে বা তার সত্তা স্বরূপকে। তাই ভারতবর্ষ বলতে তিনি উপনিবেশবাদী রাষ্ট্র ব্যবস্থাকে বোঝেননি, বুঝেছেন তার ভারতীয়ত্বকে বা ভারতবর্ষীয় সত্তাকে। কবিতার নানা গ্রন্থে, বিশেষ করে ভারতবর্ষ গ্রন্থের নানা প্রবন্ধে এই আইডিয়াকে নানাভাবে প্রকাশ করেছেন। ভারতীয় সত্তার বৈশিষ্ট্য হিসেবে অনেকগুলি লক্ষণের কথা তিনি প্রকাশ করেছেন এসব রচনায়, যা বাণীবাবু কয়েকটি উল্লেখ করেছেন, এবং তা করতে গিয়ে তিনি কখনো কখনো পাশ্চাত্যের মূল বৈশিষ্ট্যগুলির সঙ্গে প্রতিতুলনাও করেছেন। যেমন তিনি ওই ভারতবর্ষ গ্রন্থের নববর্ষ প্রবন্ধে বলবেন উদ্ধৃতির মধ্যে, ভারতবর্ষের আরেকটি ভাব আমরা হৃদয়ের মধ্যে গ্রহণ করিব, তা ভারতবর্ষের একাকিত্ব। ইহা উপার্জন করিতে হয়, ইহা লাভ করা রক্ষা করা দুরূহ। পিতামহগণ এই একাকিত্ব ভারতবর্ষকে দান করিয়া গেছেন, মহাভারত রামায়ণের ন্যায় ইহা আমাদের জাতীয় সম্পত্তি। কিংবা তিনি বলবেন ওই একই প্রবন্ধে, ইউরোপ ভোগে একাকী, কর্মে দলবদ্ধ, ভারতবর্ষ তাহার বিপরীত, ভারতবর্ষ ত্যাগ করিয়া ভোগ করে, কর্ম করে একাকী, আমাদের সুখ সম্পত্তি একলার নয়। কিংবা শান্তিনিকেতন প্রবন্ধমালায় তিনি উপনিষদের শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে ঠিক এই ভারতীয় সত্তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলবেন, ভারতবর্ষ ত্যাগের মধ্যে ভোগের আনন্দ উপলব্ধি করেছে। এই ভারতবর্ষের কথা বা ভারত আত্মার কথা আসলে ভারতবর্ষীয় সমাজের কথা। রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা ও সমাজ ভাবনা তাই পরস্পরের পরিপূরক, কিংবা আরেকটু এগিয়ে গিয়ে বলা যায় পরস্পরের সমার্থক। কবি এই সমাজ ভাবনাকে স্থান দেন রাষ্ট্র ভাবনার উপরে। প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা প্রবন্ধে তিনি স্পষ্ট করেই বললেন, আমাদের হিন্দু সভ্যতার মূলে সমাজ, ইউরোপীয় সভ্যতার মূলে রাষ্ট্রনীতি। অনেক দূরত্ব রয়েছে আমরা জানি, তা সত্ত্বেও এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে অ্যারিস্টটলের কথা, যিনি জাতি সমাজ প্রভৃতি সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন রাষ্ট্রকে। অ্যারিস্টটল তার যে পলিটিক্স বই, পোয়েটিক্স নয়, মানে ছাত্রছাত্রীদের জন্য বলছি, তার পলিটিক্স গ্রন্থে তিনি বলেছিলেন, a person who does not feel the need for a state is either an angel or a beast. এখন এই
যে অ্যারিস্টটল রাষ্ট্র ব্যবস্থাকে এতটা গুরুত্ব দেন, রাষ্ট্রকে এত গুরুত্ব দেন, তার কারণ সম্ভবত নিহিত ছিল তখনকার সামাজিক, অর্থনৈতিক, ঐতিহাসিক পরিবেশে। তার কারণ তখন যে গ্রিস রাষ্ট্র, সেটা অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছিল, যাকে বলা হতো মেট্রোপলিস বা সিটি স্টেট। সেই সিটি স্টেট গুলো প্রায় একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে থাকতো। তাই সেখানে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য বা জাতির অস্তিত্ব রক্ষার জন্য শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ছিল বা জরুরি ছিল। কেননা বহিঃশত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করবার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য মূল দায়িত্ব ন্যস্ত ছিল সিটি স্টেটের রাষ্ট্র ব্যবস্থার উপরে। কিন্তু ভারতবর্ষীয় সমাজের সে দায় ছিল না। রবীন্দ্রনাথের কথায়, ভারতবর্ষ যুদ্ধ বিরোধ না করিয়েও নিজেকে সে নিজের মধ্যে অতি সহজে স্বতন্ত্র করিয়া রাখিতে জানে, সেজন্য পর্যন্ত অস্ত্রধারী প্রহরীর প্রয়োজন হয় নাই। বিভিন্ন গ্রন্থে রবীন্দ্রনাথ ভারতবর্ষে যে সমাজের কথা বলেছেন তা আপনাতে আপনি সম্পূর্ণ, অর্থাৎ স্বাবলম্বী এবং স্বয়ং সম্পূর্ণ। তার পরিচালনার জন্য বা তার উন্নতির জন্য বা তার কল্যাণের জন্য কোনো রাষ্ট্রিক বিধি ব্যবস্থা বা গভর্নমেন্টের প্রয়োজন হয় না। সেজন্যই ভারতবর্ষীয় সমাজ প্রবন্ধে কবি নির্দ্বিধায় বলেন, আমাদের দেশে সমাজ সকলের বড়, অন্য দেশে নেশান নানা বিপ্লবের মধ্যে আত্মরক্ষা করিয়া জয়ী হইয়াছে, আমাদের দেশে তদপেক্ষা দীর্ঘকাল সমাজ নিজেকে সকল প্রকার সংকটের মধ্যে রক্ষা করিয়াছে। কিংবা এই ভাবের অনুসরণ করেই স্বদেশী সমাজ প্রবন্ধে তিনি বলবেন, সমাজ অত্যন্ত সহজ নিয়মে আপনার সমস্ত অভাব আপনি মিটাইয়া লইত। আর তার ব্যাখ্যায় রবীন্দ্রনাথ তার যে রাষ্ট্রনৈতিক মত, যে প্রবন্ধের কথা আমরা বলেছি, তাতে যা বললেন তা এক কথায় আসলে তার রাষ্ট্র ভাবনা ও সমাজ ভাবনার সারাংশার। উদ্ধৃতিটি সামান্য দীর্ঘ, আমি মার্জনা চেয়ে নিয়ে সেটি উল্লেখ করছি। চিরদিন ভারতবর্ষে এবং চীন দেশে সমাজতন্ত্রই প্রবল, রাষ্ট্রতন্ত্র তার নিচে। দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে। সমাজই বিদ্যার ব্যবস্থা করেছে, তৃষিতকে জল দিয়েছে, ক্ষুধিতকে অন্ন, পূজার্থীকে মন্দির, অপরাধীকে দণ্ড, শ্রদ্ধেয়কে শ্রদ্ধা। গ্রামে গ্রামে দেশের চরিত্রকে রক্ষিত এবং তার শ্রীকে প্রতিষ্ঠিত করেছে। দেশের উপর দিয়ে রাজ্য সাম্রাজ্যের পরিবর্তন হয়ে গেল। স্বদেশী রাজায় রাজায় নিয়তেই রাজত্ব নিয়ে হাত ফেরে বেরিয়ে চলল। বিদেশি রাজারা এসে সিংহাসন কাড়াকাড়ি করতে লাগলো। লুটপাট অত্যাচারও কম হলো না। কিন্তু তবু দেশের আত্মরক্ষা হয়েছে, যেহেতু সে আপন কাজ আপনি করেছে। তার অন্ন বস্ত্র ধর্মকর্ম সমস্তই তার আপনারই হাতে। এমনি করে দেশ ছিল দেশের লোকের, রাজা ছিল তার এক অংশ মাত্র। সরোজবাবু উল্লেখ করেছিলেন, মাথার উপরে যেমন থাকে মুকুট, তেমনি রাষ্ট্রপ্রধান দেশে রাষ্ট্রতন্ত্রের মধ্যে বিশেষভাবে নিবদ্ধ থাকে দেশের মর্মস্থান। সমাজ প্রধান দেশে দেশের প্রাণ সর্বত্র ব্যপ্ত হয়ে থাকে। রাষ্ট্রপ্রধান দেশের রাষ্ট্রতন্ত্রের পতনে দেশের অধঃপতন, তাতেই সে মারা যায়। গ্রিস, রোম এমনি করেই একদিন মারা গিয়েছে, পানিবাবু উল্লেখ করেছিলেন। কিন্তু চীন, ভারত রাষ্ট্রীয় পরিবর্তনের ভিতর দিয়েই সুদীর্ঘকাল আত্মরক্ষা করেছে। তার কারণ সর্বব্যাপী সমাজে তার আত্মা প্রসারিত। এখন এই যে রবীন্দ্রনাথের সমাজ ভাবনা এবং রাষ্ট্র ভাবনা, এই ভাবনার সঙ্গে অনেকটা জড়িত হয়ে আছে আমরা যে আগে সিটি স্টেটের কথা বলছিলাম, তার থেকে যেটা পরবর্তীকালে এলো তার কথা। গ্রিসের এই যে সিটি স্টেটের আধুনিক রূপ হলো পাশ্চাত্য, আমরা যাকে এখন স্টেট বলি। ইউরোপীয় স্টেটের ভাবনার সঙ্গে ভারতবর্ষীয় রাষ্ট্র ভাবনার তুলনা করতে গিয়ে রবীন্দ্রনাথ তার আত্মশক্তি গ্রন্থে বললেন, স্বদেশী সমাজ প্রবন্ধে, ইংরেজিতে যাহাকে স্টেট বলে, আমাদের দেশে আধুনিক ভাষায় তাকে বলে সরকার। এই সরকার প্রাচীন ভারতবর্ষে রাজশক্তি আকারে ছিল, কিন্তু বিলাতের স্টেটের সঙ্গে আমাদের রাজশক্তির প্রভেদ আছে। বিলাত দেশের সমস্ত কল্যাণকর কর্মের ভার স্টেটের হাতে সমর্পণ করিয়াছে, ভারতবর্ষ তাহা আংশিক ভাবে মাত্র করিয়াছিল। এখন পাশ্চাত্যের এই স্টেট বা রাষ্ট্র ভাবনার সঙ্গে প্রায় ওতপ্রোত ভাবে যুক্ত হয়ে আছে নেশান, রেস প্রভৃতির ধারণা। নেশানের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক মাননীয় উপাচার্য একটুখানি উল্লেখ করেছেন আমাদের। রাষ্ট্রের সম্পর্ক অনেকটা উভয়মুখী,
অর্থাৎ নেশান যেমন রাষ্ট্র নির্মাণে সাহায্য করে, তেমনি রাষ্ট্র নেশান নির্মাণে সহায়তা করে। রাষ্ট্র গঠনে নেশানের ভূমিকা সম্পর্কে রবীন্দ্রনাথ তার ধর্মপদং নামে একটা প্রবন্ধ আছে ভারতবর্ষের মধ্যে, সেই ধর্মপদং প্রবন্ধে বলছেন যে ইউরোপীয় নেশানগণ নানা পরিবর্তনের ভিতর দিয়া মুখ্যত রাষ্ট্র গড়িতে চেষ্টা করিয়াছে। উল্টো দিকে যদি আমরা ভাবি, রাষ্ট্র যে নেশান নির্মাণে সহায়তা করে তার দৃষ্টান্তও পাওয়া যায় ইতিহাস থেকে। ইংল্যান্ড রাষ্ট্র একসময় গায়ের জোরে স্কটল্যান্ডকে অধিকার করেছিল আমরা জানি। কালের ব্যবধানে সেই ইংল্যান্ড ও স্কটল্যান্ড মিলেমিশে ব্রিটিশ নেশনে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে আমাদের নিশ্চয়ই মনে পড়বে, উল্লেখও করেছেন মাননীয় উপাচার্য, একবার উল্লেখ করেছেন রেনারের কথা, সেই বিখ্যাত বই, তার যে বিখ্যাত বই হোয়াট ইজ এ নেশন, যা 1882 প্রকাশিত হয়েছিল, আর্নেস্ট রেনান, সেই বইটির কথা। এই বইটি আসলে রবীন্দ্রনাথকে খুব প্রভাবিত করেছিল এসব ব্যাপারে, এবং তার অনেকগুলো প্রবন্ধে রেনার উল্লেখ রয়েছে। এবং আত্মশক্তি গ্রন্থের প্রথম প্রবন্ধটাই হচ্ছে নেশন কি, মানে পুরোপুরি প্রায় সেই প্রবন্ধটার সারাংশার, মানে হোয়াট ইজ নেশন, এই গ্রন্থের সারাংশারটা ওই প্রবন্ধের মধ্যে রবীন্দ্রনাথ দিয়েছেন। তা সেই প্রবন্ধটাতে তিনি যেটা বলবার চেষ্টা করেছেন রেনা, সেটা বলবার, রবীন্দ্রনাথ সেটা বলছেন যে সাধারণভাবে কোন একটি ভূখণ্ডে ধর্ম, জাতি, ভাষা বা এথনিসিটি নিরপেক্ষভাবে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা যখন পরস্পরের সঙ্গে কোনো একটা দিক থেকে একটা ঐক্য খুঁজে পায় বা আইডেন্টিটি আবিষ্কার করে, তখনই হয় নেশন। রেনা অবশ্য জাতি, ধর্ম বা ভাষা প্রভৃতির নিরিখে এই যে একত্রীকরণ, এই একত্রীকরণের রূপকে নেশন হিসেবে তিনি মানতে চাননি। কারণ তার যুক্তি ছিল, যদি খুব অসাধারণ যুক্তি দেখাচ্ছিলেন তিনি এই বইতে, যে যদি ধর্মের ভিত্তিতেই নেশান গঠিত হতো, তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি প্রভৃতি বিভিন্ন খ্রিস্ট ধর্মের দেশ একই নেশানে পরিণত হতে পারত, কিন্তু তা হয়নি। তেমনি ইংল্যান্ড ও আমেরিকা উভয় দেশের ভাষা ইংরেজি হলেও তারা এক নেশান নয়। তেমনি জাতি বা রেসের ক্ষেত্রেও দেখা যায়, জার্মান ও ইংল্যান্ড টিউটনের উত্তরাধিকার বহন করলেও তারা কিন্তু এক নেশান নয়, তারা এক নেশান নয়। এটা আমরা জানি যে আসলে তারা একই রক্ত বহন করে। প্রাচীন ভারতবর্ষে এই নেশান বা ন্যাশনালিজমের কনসেপ্ট ছিল না, সে কথা রবীন্দ্রনাথ স্পষ্ট করেই তার প্রাচ্য পাশ্চাত্য সভ্যতা প্রবন্ধে বলেছেন। তিনি বলেছেন, নেশান শব্দ আমাদের ভাষায় নেই, নাই, আমাদের দেশে ছিল না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বললেন, তাহারা আদর্শ, মানে নেশানের আদর্শ আমাদের অন্তঃকরণের মধ্যে নাই। আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের সমাজ, আমাদের গৃহ কিছুই নেশান গঠনের প্রাধান্যকে স্বীকার করে না। বস্তুত নেশানের দূরতর উৎসে থাকে আমরা জানি যে তার কোনো না কোনো রকম পীড়ন, বলপ্রয়োগ, আগ্রাসন, এসব। তখন শক্তিমান বা বিজয়ী জাতির হেজিমনির প্রভাবে বিজিত জাতি তার মতো অনেকটা একরূপতা প্রাপ্ত হলেও তা কখনো একাত্ম হয়ে যায় না। স্কটল্যান্ড ও ইংল্যান্ড 1707 সালে একত্রীকৃত হলেও তারা একই নেশানে পরিণত হলেও ভিতরকার ভেদ চিহ্ন এখনো লুপ্ত হয়ে যায়নি। এই একবিংশ শতাব্দীতে আমরা তার প্রমাণ মাঝে মাঝে পাই। এবং আমরা জানি রবীন্দ্রনাথ তার বিরোধমূলক আদর্শ, মানে এটা রাজা প্রজা গ্রন্থের একটা প্রবন্ধ, তাতে বলেছিলেন যে অন্ধতা নেশান তত্ত্বের মূলগত ব্যাধি, অন্য নেশানকে ছোট করা নেশানের ধর্ম। এখন নেশানের মধ্যে যে এই পীড়ন থাকে সেটা তো আমরা সবাই জানি। সেটা রবীন্দ্রনাথ তার যে বিখ্যাত ন্যাশনালিজম গ্রন্থ যেটা উল্লেখ করেছেন মাননীয় উপাচার্য, ওটা 1917-তে ইংল্যান্ডের ম্যাকমিলান কোম্পানি থেকে পাবলিশ হয়েছিল। সেখানে তিনি ওই 1916 সালে জাপানে যে বক্তৃতাগুলো দিচ্ছিলেন ন্যাশনালিজম সম্পর্কে, সেগুলোই 1917-তে প্রকাশিত হয় গ্রন্থ হিসেবে, ন্যাশনালিজম গ্রন্থ হিসেবে। সেখানে তিনি স্পষ্ট করেই বলেছিলেন যে ন্যাশনালিজম ইজ এ মিনেস। এখন এই যে ভারতবর্ষে আমরা দেখবো, ভারতবর্ষে নয়, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখবো যে অনেকগুলো দেশ অনেক সময় কোনো কারণে বাধ্য হয়ে একসঙ্গে থাকলেও তারা ঠিক মতো মিলতে পারে না। সাবেক সোভিয়েত ইউনিয়নে দীর্ঘকাল থাকা সত্ত্বেও পৃথক হয়ে যায় বেলারুশ, জর্জিয়া, ইউক্রেন বা ক্রিমিয়া। চেকোস্লোভাকিয়া পৃথক হয়ে যায় চেকোস্লোভাক রাষ্ট্রে। তার অর্থ আমাদের এই আগেকার যে মিলন তা ছিল আসলে মিশ্রণ। সে পরিবর্তন ছিল ওই যাকে আমাদের ফিজিক্সের ভাষায় বলা হয় থাকে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ নয়।
আধুনিক মানে আমরা পৃথিবীতে অবশ্য একটা আশ্চর্যজনক ঘটনাও লক্ষ্য করেছি, দুই পৃথক রাষ্ট্রের একীকরণ। এটা অবশ্যই অসাধারণ একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত। আমরা জানি যে 1990 সালের 13 অক্টোবর স্বেচ্ছায় স্বেচ্ছায় বলা প্রয়োজন নয়, কিন্তু স্বেচ্ছায় পূর্ব এবং পশ্চিম জার্মানি তারা একত্রিত হয়ে গিয়েছিল, যেটাকে ওই জার্মান পরিভাষায় বলা হয় তাকে ডাইওয়েন্ডে। তা ভারতবর্ষে আমরা দেখব যে বিভিন্ন জাতি সামীপ্য ও সারূপ্যের স্তর পার হয়ে শক, হুন, দল, পাঠান, মুঘলকে প্রেমে ও আন্তরিকতায় এক দেহে লীন করে নিয়েছে। সে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে পেয়েছে। বিভিন্ন জাতি ও দৈশিকের পৃথক পৃথক স্বরগ্রামের সমন্বয়ে যেন এক অখণ্ড সঙ্গীত হয়ে উঠেছে সে। সেজন্যই ভারতবর্ষে নেশানের অস্তিত্ব ছিল না। এখন অবশ্য নেশান একভাবে আছে, কিন্তু তাতে আন্তরিক ঐক্যের সুর স্পষ্টভাবে ধরা পড়েছে একথা বলা যাবে না। রবীন্দ্রনাথ আমাদেরও অনেক আগে সে সম্পর্কে সচেতন হয়েছিলেন, জানতেন। রবীন্দ্রনাথ তার কালান্তর গ্রন্থে হিন্দু মুসলমান প্রবন্ধে বেদনার সঙ্গে সেই কথাটি আমাদের ধরিয়ে দিয়েছেন। বলেছেন, কথা হয়েছে ভারতবর্ষে এক রাষ্ট্র শাসন না হয়ে যুক্তরাষ্ট্র শাসন নীতির প্রবর্তন হওয়া চাই। অর্থাৎ একেবারে জোড়ের চিহ্ন থাকবে না, এতটা দূর মিলে যাওয়ার মতো ঐক্য আমাদের দেশে নাই। কবি যে ভারতবর্ষীয় সমাজের কথা বলেন তার সঙ্গে অতীতের যোগ ঘনিষ্ঠ, প্রাচীন ভারতের যোগ ঘনিষ্ঠ, কিন্তু সমাজ বলতে আগে যা বোঝানো হতো তার ধারণা কিন্তু পরবর্তীকালে পরিবর্তিত হয়ে গেছে। এবং আমরা জানি যে, এবং সেটা বলা যায়, খানিকটা বলা যায় যে ওই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইংল্যান্ডে যা 1760 হলো, তারপর থেকেই এটার পরিবর্তন ঘটে গেছে। মানে গ্রাম নির্ভর সমাজ থেকে উৎখাত হয়ে কৃষিজীবী মানুষেরা যখন নগরমুখী হয়েছে, তখনই সম্ভবত এটার উদ্ভব ঘটেছে। সাহিত্যে তার করুণ চিহ্ন স্পষ্ট হয়ে আছে। খুব দুটো বিখ্যাত সাহিত্যিক দৃষ্টান্তের কথা আমার মনে পড়ছে। একটা শিল্প বিপ্লবের মাত্র 11 বছর পরেই অলিভার গোল্ডস্মিথের লেখা বিখ্যাত কবিতা 1771 দ্য ডেজার্টেড ভিলেজ, কিংবা 1840 লেখা চার্লস ডিকেন্সের হার্ড টাইমস উপন্যাস। এসব আরো অনেক উল্লেখ রয়েছে। তা আগেকার যে সমাজ ছিল, সোসাইটি ছিল, তার জায়গায় এর পরবর্তীকালে মাথা তুলে দাঁড়ালো সিভিল সোসাইটি। এখন এই যে সিভিল সোসাইটি, এর বৈশিষ্ট্যটা আমাদের জানিয়েছিলেন দার্শনিক হেগেল। হেগেল এই সিভিল সোসাইটির যে মূল বৈশিষ্ট্যের কথা বলেছিলেন সেটা হচ্ছে সিস্টেমস অফ নিডস, অর্থাৎ একটা প্রয়োজনকে প্রয়োজন, আমাদের যা কিছু প্রয়োজন তাকে লাভ করবার একটা উপায় বা ব্যবস্থা হিসেবে। অর্থাৎ এই সিভিল সোসাইটিতে চাওয়া পাওয়া অধিকারের প্রশ্ন বড় হয়ে উঠলো সমাজভুক্ত বিভিন্ন গোষ্ঠী বা সংগঠনের মধ্যে। ফলে আগেকার সমাজে যেখানে মূল কথা ছিল কোহেশন, এখানে তা হয়ে দাঁড়ালো কোয়েরশন। এই কোয়েরশনের সুযোগে ধীরে ধীরে এই সিভিল সোসাইটির উপরে সার্বিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো স্টেট। ভারতবর্ষে হিন্দু মুসলমানের দ্বন্দ্বের সুযোগে কিভাবে ইংরেজ সরকার আমাদের উপর তুলনামূলক কর্তৃত্ব বিস্তার করেছিল, আমাদের স্বাধীনতার ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। এরই দৃষ্টান্ত হিসেবে আন্তোনিও গ্রামসি আমাদের জানিয়েছিলেন ইউএসএসআর এর কথা, সাবেক সোভিয়েত ইউনিয়নের কথা। তাতে বলেছিলেন, যদিও তিনি রাশিয়া বলেই উল্লেখ করেছিলেন, কিন্তু তখন তো সেভাবে রাশিয়া ছিল না গ্রামসির সময়ে। মূলত তিনি ইউএসএসআর এর কথাই বলতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন রাশিয়া দ্য স্টেট ওয়াজ এভরিথিং, স্টেট ওয়াজ এভরিথিং। রবীন্দ্রনাথ স্টেটের গুরুত্ব অস্বীকার করেননি, কিন্তু তার এভরিথিং হয়ে ওঠাকেও তিনি স্বীকার করেননি। সমাজ স্বার্থকে নির্জিত করা স্টেট তার আকাঙ্ক্ষা ও বিশ্বাসের পরিপন্থী। ব্যক্তি ও সমাজের সঙ্গে ঐক্যবদ্ধ ঐক্যসূত্রে আবদ্ধ থেকে ওয়েলফেয়ার স্টেটই তার কাঙ্ক্ষিত। তাকে যদি কোনো রাষ্ট্রনৈতিক প্লেটোর রিপাবলিকের মতো ইউটোপিয়া বলে মনে করে থাকেন, তাহলেও কবি কিন্তু নিরুপায়। আর সেই আকাঙ্ক্ষিত রাষ্ট্রের স্বরূপ সমস্ত দৈশিক, গোষ্ঠীক বা সমস্ত রকম ভেদাভেদের উল্টে উঠে বৈশ্বিক ক্ষেত্রে নিজেকে প্রসারিত করা। বারবার গোরা উপন্যাসের কথা উল্লেখ করেছেন উপাচার্য থেকে আমাদের বাণীরঞ্জন, অনেকেই উল্লেখ করেছেন। গোরা উপন্যাসের আনন্দময়ীর মধ্যে ভারতবর্ষকে প্রত্যক্ষ করেছে গোরা, কিন্তু এই যে ভারতবর্ষকে প্রত্যক্ষ করা, এই ভারতবর্ষের মধ্য দিয়ে আসলে
গোটা বিশ্বকেই প্রত্যক্ষ করেছে। সে কথাটা বলেছে বটে ভারতবর্ষে, কারণ ভারতবর্ষ তার আগে বিশ্বকে নিজের মধ্যে একাত্ম করেছে। সে বসুধৈব কুটুম্বকের বাণী উচ্চারণ করে বলেই তার কিছু দেশ বা রাষ্ট্রের কোনো সীমানা নেই। এটা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে যাকে আমরা ব্যারিয়ারলেস স্টেট বলি, তার অনেক আগে এই ভাবনা ভারতবর্ষের মধ্যে ছিল। রবীন্দ্রনাথ সেই বৈশ্বিক দেশের কথা, শব্দটা আমরা একটুখানি এভাবে ব্যবহার করতে চাইছি, বৈশ্বিক দেশের কথাই আমাদের জানিয়েছিলেন। ওই যে বললাম, সেটা যদি প্লেটো রিপাবলিকের মতো ইউটোপিয়া হয়ে থাকে, তাহলেও রবীন্দ্রনাথ নিরূপায়। নমস্কার, ধন্যবাদ।